দেখো, সকাল সকাল মাথা খারাপ করো না। গোপাল, যদি আমিও কাজ করি তাতে খারাপ কি আছে? আমি তো এর আগেও কাজ করেছি, এখনো করতে চাই। দেখো কবিতা, আমি চাই না তুমি কাজে যাও, আর আমি তোমাকে একবার নয়, দুবার নয়, 1000 বার বলেছি এই কথাটা। তুমি কাজে যাবে না মানে যাবে না, এটাই আমার শেষ কথা। সকাল সকাল আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। মা, বাবা, আসছি আমি। সন্ধ্যাবেলা দেরি করিস না কিন্তু। ঠিক আছে। কাজ করতে দিতে চায় না, বাড়ির বাইরেও যেতে দিতে চায় না। বাড়ির বাইরে পা রাখলে 10টা প্রশ্ন ধেয়ে আসে। আমি কখনো ভাবিনি যে এরকম কিছু একটা হবে। 2 মাস আগে সবকিছু কত আলাদা ছিল। আমার কাজ করতে খুব ভালো লাগতো। জীবনের থেকে আমার অনেক আশা ছিল। গোপাল আর আমি একই ফ্যাক্টরিতে কাজ করতাম। তাহলে তুমি কি ভাবলে? কিছু ভাবিনি আমি গোপাল। 2 বছর হয়ে গেল আমাদের বন্ধুত্ব। গোপাল, আমাদের বন্ধুত্বটাই ভালো। আমি শুধুমাত্র কাজটাই করতে চাই। মায়ের ট্রিটমেন্ট করাতে হবে। জানো ডাক্তাররা কি বলছে? ওনারা বলছেন যে মা আর বাঁচবেন না, কিন্তু আমি না, মাকে বাঁচিয়ে রাখতে চাই। আর তোমার নিজের জীবনটা, তার কি হবে? গোপাল, আমি এই বিয়েটা করতে পারবো না। আমার উপর ভরসা তো করতে পারো, নাকি সেটাও না? গোপাল, এরকম কোনো ব্যাপার না। সেটাই তো ব্যাপার, যে এটা কোনো ব্যাপার নয়। তুমি আমাকে ভালোবাসো না? সেটা নয় গোপাল। তাহলে আমাকে বিয়ে করো। বলো, করবে তো আমাকে বিয়ে? তুমি আসলে ভয় পাও যে আমি তোমাকে সুখে রাখতে পারবো না? গোপাল, আমি মাকে খুশি রাখতে চাই। তোমার মাকে আমি খুব ভালো করে চিনি। 6 মাস আমরা একসঙ্গে কাজ করেছি, আর উনিও চান তুমি আমাকে বিয়ে করে নাও। আর তোমার বাবাও এটাই চায় কবিতা। আমি কখন বললাম যে আমি সেটেল হতে চাই না? কিন্তু আমার সঙ্গে হতে চাও না, আমার সাথে হতে চাও না। গোপাল, আমরা বন্ধুই ঠিক আছে। আরে এরকম বন্ধুত্ব নিয়ে আমি কি করব বলো? ভালোবাসি আমি তোমাকে। তুমি যখন তোমার মায়ের সাথে প্রথম এসেছিলে কাজে, তখন থেকে বিয়ে করতে চাই তোমাকে। কিন্তু তোমার স্ট্যান্ডার্ড না আমার থেকে অনেক হাই। যদি ভালো বন্ধু স্বামী হয় তাহলে ভালোবাসা কমে না, উল্টে সেটা বাড়ে। কিন্তু তুমি আমার ভালোবাসা দেখতেই পাও না। জানি না তুমি চোখের মধ্যে কি বেঁধে রেখেছো। গোপাল, আয় ভাই আয়, তাড়াতাড়ি চলে আয়। অনেক হয়েছে পড়াশোনা, খাবার খেয়ে নে এবার। মা, তুমিও চলে এসো। ওঠো ওঠো, গরম গরম খাবার খেয়ে নাও। এসো। একবার ছেলেটাকে দেখে তো নে, লেখাপড়া জানে, সরকারি চাকরি করে, কোনো বদ অভ্যেসও ওর মধ্যে নেই। খাবারটা খাওয়া হয়ে যাক, তারপর কথা বলি। কবিতা, এইভাবে কথা ঘোরাস না। বাস্তবটা তো হারিয়ে যাবে না। এই বছর তো তোকে বিয়ে করতেই হবে। বাস্তব তো এটাও বাবা যে আমার কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু আমার তারা আছে। সব ডাক্তাররা বলে দিয়েছে যে আমার হাতে সময় খুব কম। আমি মারা যাওয়ার আগে তোকে বউয়ের সাথে একবার দেখতে চাই। মা, এরকম বলো না। কোথাও যাচ্ছ না তুমি, আমি তোমাকে যেতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আমার এই ক্যান্সার রোগটা ভয় পেয়ে যাবে তোদের দেখে। দেখ কবিতা, আমি তোর অনুমতি না নিয়েই ওনাদের আগামী রবিবার খেতে আসতে বলেছি। একবার দেখে নে না। ডাক্তারদের মতে খুব বেশি হলে মা আর 6 মাস বাঁচবে। আমরা নানা ওষুধ আর আমাদের ভালোবাসায় মাকে ভালো রাখার চেষ্টা করছিলাম। আর এই সব কিছুর মধ্যে আমার বিয়ের কথা চলছিল। আর অন্যদিকে
গোপাল অন্য রকমের একটা নাটক শুরু করেছিল। গোপাল এই চিঠিটা দিয়েছে তোর জন্য। তুমি যখন আমার হবে না, তাহলে আমিও বাঁচবো না। গুড বাই। কবিতা, কাকিমা, গোপাল কোথায়? ও তো সকালেই কাজে বেরিয়েছে। কাজে গেছে? কিন্তু ও তো কাজে আসেনি। আসেনি? তাহলে কোথায় গেছে? কবিতা, এই কবিতা, আরে তোদের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দেখেছিলাম আমি ওকে কোথায়? আমাদের রেলপট্টির কাছে অদ্ভুতভাবে ঘুরছিল। আমি ওকে ডাকলামও, কিন্তু শোনেই নি। কি পাগলামি করছো এটা? আমি তো ভেবেছিলাম তুমি আমার মনোমুখ দেখতে আসবে না। ফালতু কথা একদম বলো না গোপাল। ফালতু কথা বলছি না আমি। তোমার সাথে আমার বিয়ে হবে না, তাই আমার বেঁচেও লাভ নেই। চলো, থ্যাঙ্কস। মরার আগে শেষবার তোমাকে দেখতে তো পেলাম। গোপাল, গোপাল সরে যাও। গোপাল সরে এসো। গোপাল, গোপাল, গোপাল সরে এসো। গোপাল, কি হচ্ছে এসব? কেন করছো তুমি? বিয়ে করবে আমাকে? কবিতা গোপালকে পছন্দ করত, কিন্তু সে সেই মুহূর্তে বিয়ে করতে চায়নি, না গোপালকে না অন্য কাউকে। কবিতা তার মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে চেয়েছিল, সে উপার্জন করতে চেয়েছিল, কিন্তু গোপাল সেই বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে কবিতাকে বাধ্য হয়ে তার ইচ্ছের বিরুদ্ধে সেই বিয়ের প্রস্তাবকে মেনে নিতে হয়। এটা একটা জোর জবরদস্তি বিয়ে ছিল। মা, বাবা, আমি আর গোপাল বিয়ে করে নিয়েছি। বিয়ে করে নিয়েছিস? আর আমাদের জানালিও না? কবিতা, কেন? এই গোপাল কেন? মা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসে? তোর চোখে তো কোনো ভালোবাসা দেখছি না। আছে মা, আমি ওকে ভালোবাসি। কম করে 8 থেকে 9টা সম্বন্ধ, লেখাপড়া জানে, ভালো চাকরি করে, কোনো পণ ছাড়াই মুম্বাই পুনের কোনো ভালো ফ্ল্যাটে থাকতে মা, আমার পারতিস। বিয়েটা হয়ে গেছে, আর গোপাল আমার স্বামী, আর আমি সুখী হব ওর সাথে। মা, আশীর্বাদ করো আমাকে। আশীর্বাদ তো তোর ওপর সবসময়ই আছে রে, কিন্তু একটাই কষ্ট আমার, যে তোর মতন লেখাপড়া জানা বুদ্ধিমান মেয়ের খুব ভালো সম্বন্ধ হতে পারত, সুখী জীবন পেতিস তুই। মায়ের কথাগুলো ভুল ছিল না। আমিও এই বিয়েটায় কখনোই সুখী হইনি, আর তারপর ব্যাপারটা খারাপের দিকে এগোতে লাগলো। বলেছিলাম না তোমাকে, কিন্তু তুমি আমাকে সেটা বলনি কেন? এতে বলার কি ছিল? মায়ের শরীরটা খারাপ ছিল, তাই আমি দেখতে গেছিলাম। তোমার মায়ের শরীর তো 1 মাস ধরে খারাপ। যখন কাজে যাচ্ছিলাম তখন কেন বলনি আমাকে?
কাজে যাওয়ার পর তোমার মনে পড়লো মায়ের কাছে যাওয়ার কথা। বলেছিলাম না তোমার এত কাজের কি দরকার? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কাজ করছি গোপাল। যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন থেকে বাবা আমাকে কখনো আটকায়নি। যদি আটকাতো না তাহলে আমার এরকম আর দিন দেখতে হতো না। আর একটা কথা তুই কান খুলে শুনে নে, তুই তখন একটা বাচ্চা ছিলিস আর এখন তুই একদম বিবাহিতা মহিলা, বুঝলি? আমি কাজ করতে ভালোবাসি। তুই জানিস তুই কাজ করলে আমার ভালো লাগে না। তুই আমার রোজগারে অসন্তুষ্ট, তুই তাই খুশি নয় তাই কাজ করতে যাস। ভুল বুঝছো তুমি, সব সময় ভুল বোঝো আমাকে। কি কথা বলছিলিস ওর সঙ্গে? কার সাথে? ওই তো ওই ছেলেটার সঙ্গে। কি? মুদিখানার দোকানে লোক মাল কিনতে যায়, তারপরে বাড়ি ফিরে আসে সোজা। কিন্তু তোমরা ওখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা হাহাহি করলে লোকে তো এটাই বুঝবে যে তোমরা একে অপরকে পটাচ্ছ। বল, শুরুটা কে করেছিল, তুই না ও? কি ভুলভাল বলছো তুমি? যদি জীবনেও একটা রিভাইন্ড বাটন থাকতো, যদি আমি গোপালের ওই আত্মহত্যার হুমকিতে না ভয় পেতাম, যদি আমি আরো একবার অতীতে ফিরে যেতে পারতাম যখন থেকে মায়ের অসুখটা শুরু হয়েছিল, যদি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারতাম, ভালো চিকিৎসা করাতে পারতাম। রমেশ দাদা, মুরলী বাড়ির টাকা দিয়েছে? না পার্বতীদি, বহুদিন আমি ওকে টাকা চেয়েছি, কিন্তু ও প্রায় কিছু না কিছু একটা বলে আমাকে এড়িয়ে গেছে। কবিতা, এখন এটা তোর দায়িত্ব যে তুই মুরলীর থেকে টাকা নিয়ে আসবি। জানি না আমি কি করে করব, মাকে তো একদিন যেতেই হতো, মানতেই পারছি না যে মা নেই। কাঁদিস না। কবিতা, কোথায় যাচ্ছিস? আগে বসন্তপুরে। বসন্তপুর? কেন? হ্যাঁ, ওই বসন্তপুরে মুরলিদা থাকেন, ওনার থেকে কিছু টাকা নেবার ছিল। আমি দুপুরের মধ্যে ফিরে আসবো। আসছি আমি। আচ্ছা আচ্ছা। নমস্কার বৌদি। আরে কবিতা, কেমন আছো তুমি? মুরলিদা কোথায়? ও তো গুদামে গেছে। গুদামটা কোন দিকে হবে? কবিতা, তোমার মায়ের এভাবে চলে যাওয়াটা খুব খারাপ লেগেছে। খারাপ তো আমাদের সকলেরই লেগেছে বৌদি। মাকে ক্যান্সার নয়, অভাব শেষ করে ফেলল। যদি মুরলিদা ঠিক টাইমে টাকা দিয়ে দিতেন তো হয়তো আরো কিছুদিন মা বাঁচত, আরো কিছুদিন থাকতো। আমি জিজ্ঞাসা করছিলাম যে গুদামটা কোন দিকে? আরে কবিতা, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গেই দেখা করতে এসেছি দাদা। তোমার মা এভাবে মারা গেল, আমার খুবই খারাপ লেগেছে। মনে তো হয় না, যদি দুঃখ পেতে তাহলে টাকাটা আগেই পাঠাতে। আমি যা পেরেছিলাম সেটা তো দিয়ে দিয়েছি। যে বাড়িটা তুমি ভাড়া নিয়েছিলে সেটা মায়ের বাড়ি ছিল, ওখানে আমরা জন্মেছি, বড় হয়েছি। জানি কবিতা। কিছু জানো না তুমি। খারাপ দিন আসায় বাড়িটাকে ভাড়া দিতে বাধ্য হয়েছিলাম, আরও খারাপ দিন আসায় বাড়িটাকে বেচতে হয়েছিল। বুকে পাথর রেখে বেঁচেছিলাম আমরা, শুধু এই জন্য যাতে মায়ের ঠিকঠাক চিকিৎসা হয়। এখন মা তো নেই, কিন্তু তোমার ধারটা বাকি রয়ে গেছে। ফেরত দিয়ে দাও 25,000 টাকা আমাকে। তোমার মাকেও আমি বলেছিলাম আর তোমাকেও একই কথা বলছি কবিতা। 25,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই আমার। মালিক দিনমজুরি কমিয়ে দিয়েছে। কপাল ভালো এখানকার সুপারভাইজার সুভাষ, ও আমার বন্ধু হয়, তাই কোনোভাবে চলে যায়। একটা টাকা বাঁচে না, ধার বাকি করে সংসার চলে।
আর 75,000 টাকা তো দিয়েছি আমি। কথা 1 লাখের হয়েছিল। এবার দিতে না পারলে আমি কি করব? মেরে ফেলবে আমায়। মুরলিদা, একদম ঠিক করছো না তুমি। তুমি যা ভাবার ভেবে নাও। 3 বছর আমি সৎভাবে ভাড়া দিয়েছি, তারপর 75,000 টাকা দিয়ে বাড়িটা কিনেছি। বাকি 25,000 টাকাটা আমি দিতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই তোর ঘরের মালকিন আশাদির মেয়ে ছিল না? হ্যাঁ, টাকা চাইতে এসেছিল। তুই কি ভেবেছিলি আশাদি মরে গেছে তো চুকে গেল? ওনারই মেয়ে কবিতা টাকা আদায় করে ছাড়বে। ছাড়বে না ও তোকে? যা করার করুক, টাকা দিতে পারবো না। তাহলে বাড়িটা কি করে পাবি? মানে ওই বাড়িটা আশাদি মরবার আগেই কবিতার নামে করে গেছে। বাড়ির সমস্ত কাগজপত্র কবিতার নামেই আছে। তো 75,000 টাকা ক্যাশ দিয়েছি বিনা রিসিটে। তার উপর মেয়েটার সাথে ঝগড়া করে ফেললি। ও ঝামেলা করতে পারে কিন্তু। ওই বাড়িতে তুই থাকতে পারিস, বাড়িটা কিন্তু বেচতে পারবি না। টাকা আনতে গেছিলিস না মুরুলিদার কাছে? কোথায় টাকা? দে আমাকে টাকা দে। কোথায় আছে? টাকাটা পাইনি। তুই আমাকে সকালবেলা বলিসনি কেন যে বসন্তপুর যাচ্ছিস? কারণ তখন আমি ভাবিনি যে আমি যাব, কিন্তু পরে আমি ভাবলাম যে টাকাটা আমি ওখানে আনতে চলেই যাই। আমি তো মাকে বলে গেছিলাম। আমার মা কিছু বোঝে না, খুব সাদাসিধা মানুষ। যদি আমার মাকে সব বলেও যেতিস না তাহলেও তোকে কিছু বলতো না মা। গোপাল, আমি সত্যি কথা বলছি, আমি বসন্তপুরে গেছিলাম। আমি মুরলিদার সঙ্গে দেখা করেছি। তুই মুরুলিদার কাছে গেছিলিস না? হ্যালো মুরলিদা, গোপাল বলছি, কবিতার স্বামী। গোপাল, আমি কবিতাকে বলে দিয়েছি আমি আর টাকা দিতে পারবো না। কবে বলেছেন আপনি? ওর মায়ের শেষকৃত্যের পরে? না, আজ দুপুরবেলা। আর তোমরা যতবারই আমার কাছে টাকা চাও না কেন, আমার উত্তর একটাই হবে, আমি টাকা দিতে পারবো না। খেতে দাও। গোপালের সন্দেহটা বেড়েই যাচ্ছিল, আর আমার সুখের বাঁধ ভেঙে যাচ্ছিল। মাত্র 2 মাস হয়েছিল আমার বিয়ের, আর আমার মনে হতো যে আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেলেছি। পার্বতী মাসি অসুস্থ, ওনাকে আমি দেখতে যেতে চাই। যাবে? কে বলেছে অসুস্থ? উনি ফোন করেছিলেন, তা না হলে কি করে জানবো? কবে যেতে হবে? কাল। আমি যেতে পারবো না কালকে। আমি একা যাই? মায়ের একমাত্র বোন উনি। যাব? যাও। কোথায় টাকা? দে আমাকে টাকা দে। কোথায় আছে? টাকাটা পাইনি। গোপাল, আমি কবিতাকে বলে দিয়েছি আমি আর টাকা দিতে পারবো না। কবে বলেছেন আপনি? ওর মায়ের শেষকৃত্যের পরে? না, আজ দুপুরবেলা। পার্বতী মাসি অসুস্থ, ওনাকে আমি দেখতে যেতে চাই। যাবে? আমি যেতে পারবো না কালকে। আমি একা যাই? মা, হ্যাঁ কবিতা কোথায়? কবিতা ফেরেনি তো এখনো। এখনো ফেরেনি মানে? 7:30 বেজে গেছে। ও এখনো ওর মাসির বাড়ি থেকে ফেরেনি? আমি কি করে বলবো? আর আমাকে বলেওনি যে ওর ফিরতে দেরি হবে। আর ওর মাসি তো এই কাছেই উত্তমনগরে থাকে। এইটুকুনি আসতে এত দেরি হচ্ছে কেন? বাবা, তুই ওকে একটা ফোন কর না। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা এখন বন্ধ রয়েছে। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা এখন বন্ধ রয়েছে।
সেই সন্ধ্যায় কবিতা আর বাড়ি ফিরল না। আসলে সেই সন্ধ্যায় কেন, তারপর থেকে কবিতা আর কখনো ফেরেনি। সে সেই বদ্ধ খাঁচা থেকে, অভিশপ্ত কালকুঠুরি থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু কবিতা কোথায় গেল, তার সাথে কি ঘটেছিল? হ্যাঁ গোপাল, কবিতা এসেছিল এখানে 4টের সময়, এখান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা 4টে নাগাদ, তো এখনো বাড়ি ফিরলো না কেন? এখন 8টা বাজে, আর উত্তমনগর থেকে এখানে আসতে মাত্র 1 ঘন্টা লাগে। হে ভগবান, তাহলে গেল কোথায়? সেই প্রশ্নটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, ও কোথায় গেছে আর কার সঙ্গে গেছে? আমি কি করে জানবো? এখান থেকে তো 4টের সময় বেরিয়ে গেছে। মাঝখানে কোথাও যাওয়ার কথা ছিল কি? কোথাও থাকবে, কোথায় যাবে মানে বুঝতে পারছি না, কোথায় গেছে ওখান থেকে। আরে না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ও কিছু বলেছিল তোমাকে? আমাকেও কিছু বলেনি, আর এমনিতেও ও আমাকে কিছু বলে না। ও প্রথমে এক করে আর এক গল্প আমাকে বলে। এখনো বাড়ি আসেনি কবিতা? না। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা এখন বন্ধ রয়েছে। হয়তো অন্য কোনো আত্মীয়ের বাড়ি গেছে। না স্যার, এমন কোনো আত্মীয় তো নেই। পার্বতী দেবী, কবিতা আপনাকে কি বলেছিল, যে ও বাড়িতে যাচ্ছে? বাড়ি যাচ্ছে এরকম কিছু বলেনি, বলল দেরি হয়ে যাচ্ছে, আসছি। আমার মনে হলো বাড়িতেই ফিরছে হয়তো। দেখে কোনো চিন্তিত মনে হচ্ছিল ওকে? না, সেরকম কিছু নয়, সবসময় যেরকম থাকে সেরকমই। কি বললো মুরলী? ওই সবসময় যা বলে, যে মাকেও বলেছিল নাকি আর টাকা দিতে পারবে না। বাড়ির কাগজ কি ওর নামে করে দিয়েছে? সেটা আমি জানি না। মা আমাকে বলেছিল যে এই বাড়িটা তোর নামে লিখে দিলাম, আর কাগজপত্রে কিছু সই করিয়েছিল। তারপর মা কি করেছিল কি করেনি আমি জানি না। এই মুরলী না খুব শেয়ানা, ঘোরাচ্ছে তোকে। এই টাকা না পাওয়ার জন্য ও কি টেনশন করছিল? এমনিতে তো আমরা সবাই ওই বাড়িটাকে নিয়ে টেনশনে ছিলাম। কেন? ওই পৈতৃক বাড়িটা আমার মা আশাকে, মানে কবিতার মাকে দিয়েছিল। আশা ওটা ভাড়ায় দিয়েছিল, তারপর মুরলী ওটাই থাকতো। 3 বছর ছিল ভাড়াতে। তারপর আশার সংসারের অবস্থা খারাপ হলো, তখন বাড়ি বিক্রি করার কথা উঠল। মুরলী বলল ওই কিনবে ওটা। 1 লাখ টাকায় রাজি হয়েছিল। মুরলী তো 75,000 দিয়ে দিয়েছিল, কিন্তু বাকি 25,000 দেওয়ার জন্য ঘোরাচ্ছে। এই মুরলী সামন্তের নাম্বারটা দিন। 444-256-7। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা এখন বন্ধ রয়েছে। স্যার, এই ফোন নাম্বারটা সুইচ অফ বলছে, কবিতার মতোই। এখানে মুরলী সামন্তকে? ওই তো মুরলী। সাহেব, আমায় কোথায় নিয়ে যাচ্ছ সাহেব? সাহেব, আমি কি করেছি? এই মুরলী কিছু একটা করেছে। আমারও সেরকমই মনে হয় মুরলীর আচরণ দেখে। খুবই চিন্তায় ছিল কবিতা। সেটা হতে পারে। টাকা না পাওয়ায় ও একটু চিন্তায় ছিল। আমার কিছু ভালো লাগছে না গোপাল। আমি কবিতাকে খুব ভালোভাবে চিনি। যাই হোক, কিছু না বলে সারাদিন বাড়ির বাইরে থাকতেই পারে না। এই মুরলী কিছু উল্টোপাল্টা করেনি তো আমাদের কবিতার সাথে? সাহেব, আমি মানছি আমার 25,000 টাকা বাকি ছিল, কিন্তু দিতে পারিনি কারণ আমার কাছে ছিলই না। যখন 75,000 টাকা ছিল দিয়ে দিয়েছিলাম। বাড়িটা তুই পুরো কিনেছিলি, 25% ওদের ছেড়ে দিসনি। তুই এরকম কি করলি বলতো, যার জন্য কবিতা আর তোর কাছে 25,000 টাকা চাইলই না? সাহেব, আমি কিছু করিনি সাহেব।
না কিছু করতাম। আমি সত্যি বলছি সাহেব। সাহেব, বসন্তপুরে আমরা তো অনেক বছর ধরে আছি, দিন মজুরের কাজ করে গুদামে, আর যেটুকু পয়সা বাড়িতে আসে সে তো সংসারেই ঢুকে যায়। আমি যে কি করে সংসারটা চালাই সে আমিই জানি। আর কি জানো তুমি? সাহেব, আমি শুধু এটুকুই জানি, আমার স্বামী কবিতার সাথে খারাপ কিছু করতে পারে না। কেন করে না? এরকম লিখে দিয়েছে নাকি যে এরকম করবে না কখনো? ও যদি এমনই কিছু করবে তাহলে আমার স্বামী ৭৫,০০০ বা দিত কেন? সাহেব, এর মধ্যে অন্য কিছু একটা আছে। হ্যাঁ বল গাউরে। এই মুরলি যে গোডাউনে কাজ করে না, এখানকার সুপারভাইজার সুভাষ, মুরলির বন্ধু। হ্যাঁ, তাতে কি? যখন থেকে আপনি মুরলিকে তুলেছেন না, তখন থেকে সুভাষও গায়েব হয়ে গেছে, মোবাইলও বন্ধ, পুরো হাওয়া হয়ে গেছে। তোমার স্বামীর বন্ধু সুভাষ, সে কোথায়? আমি জানি না। হ্যাঁ, সুভাষ কোথায়? জানি না সাহেব, কালকে দুপুরবেলা বাড়ি এসেছিল, কিন্তু তারপর কোথাও চলে গেলেন, কিছু বলেনি কোথায় গেছে, জানি না। তুমি তো নিশ্চয়ই জানো কি সাহেব? যে তোমার স্বামী মুরলি সাউন্ডের সঙ্গে মিলে একটা মেয়েকে গায়েব করে দিয়েছে। কি? এসব কি বলছেন সাহেব আপনি? টাকা পয়সার ব্যাপার, ওরা দুজন মিলে নিশ্চয়ই মেয়েটার সঙ্গে কিছু করেছে। না না সাহেব, সুভাষ, কিন্তু আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না। দেখো, ওর ফোনটাও সুইচ অফ বলছে, ফেঁসে যাবে। ও এখন কোথায় থাকতে পারে? আমাকে তো কিছু বলেই না সাহেব, আমি সত্যি কথা বলছি সাহেব, আমি জানি না। তাহলে সেটা জানার চেষ্টা করো। দেখো, ওকে যদি না পাওয়া যায় তাহলে তুমি ফেঁসে যাবে, মনে রেখো। মুরলি, তাড়াতাড়ি বল, কবিতার সঙ্গে তুই কি করেছিস? আমি জানি না ও কোথায়, কি হয়েছে ওর সঙ্গে, কি বলবো সাহেব? যতবার জিজ্ঞেস করবেন একই উত্তর দেব। সুভাষ কোথায়? আমি জানি না ও কোথায়, সত্যি জানি না। ও এর সঙ্গে জড়িত রয়েছে, তাই না? আমি জড়িয়ে নেই সাহেব, বউ বাচ্চা দিব্যি করে বলছি আমি কিচ্ছু করিনি। মুরলি, আমরা রোজ এখানে লোককে ফেলে পেটাই, তাই উপদেশ দিচ্ছি তোকে। পরে যদি জানতে পারি তুই জড়িত, তাহলে আমাকে খাটানোর ফল সুদে আসলে নেব। পরেরটা জানিস তো, মনে আছে তো? ওই পরেরটা, আচ্ছা আচ্ছা খেলোয়াড়রাও হার মেনে যায়। দে আমাকে টাকা দে, কোথায় আছে? টাকাটা পাইনি। পার্বতী মাসে অসুস্থ, ওনাকে আমি দেখতে যেতে চাই। আমি যদি ওকে এখানে না ডাকতাম তাহলে এমন দিন দেখতেই হতো না। নিজের কাঁধে দোষ নিও না পার্বতী। তুমি কি করে জানবে যে পেছনে কে কি ষড়যন্ত্র করছে? এই মুরলি কিছু একটা করেছে। আমি কবিতাকে জিজ্ঞেসও করেছিলাম যে আশা বাড়ির কাগজ মুরলীর নামে করে দিয়েছে কি। কি বললো? বললো ও জানে না আশা কি করেছে কি করেনি, কিন্তু এখন আমার নিশ্চিত মনে হচ্ছে বাড়ির কাগজ নিয়েই এই সমস্ত কিছু হয়েছে। প্রথম দিন থেকেই গোপালকে আমার পছন্দ ছিল না, জানি না কবিতা ওর মধ্যে কি দেখেছিল। বাবা, তোমার কি মনে হয় ওই গোপাল কিছু খারাপ করেনি তো দিদির সঙ্গে? জানি না, দেখ গোপাল করেছে না অন্য কেউ করেছে, আসল কথাটা হলো গত 3 দিন ধরে কবিতার কোনো খবর নেই। এটা কি কখনো হতে পারে? আমার তো খুবই ভয় করছে রে বাবা। অপেক্ষার আরো কিছু ভয়ঙ্কর রাত আর দম বন্ধ করা দিন কেটে গেল। কবিতার ডিটেলস আশেপাশের পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু তবুও কবিতার কোনো খবর পাওয়া যায়নি। আর তারপর হঠাৎ কবিতা উধাও হওয়ার ঠিক 5 দিন পর পুলিশের সামনে এলো এক ভয়ঙ্কর দৃশ্য। স্যার, ওখানকার পুলিশ বলছে যে লাশটাকে চেনাই যাচ্ছে না। হাইট, জামা কাপড়, বাকি ডিটেলস ম্যাচ করেছে? স্যার, যার লাশ পাওয়া গেছে সেই মহিলা শাড়ি পরেছিল আর পুরোপুরি পুড়ে গেছে। হাইট 5 ফুট 2 ইঞ্চি। কবিতাও শাড়ি পরতো,
ওর হাইটও 5 ফুট 2 ইঞ্চির আশেপাশে। হ্যাঁ স্যার। পোস্টমর্টেম হতে দাও, তারপর দেখছি এরা 25,000-এর জন্য কত দূর যেতে পারে। বয়সটা 20 থেকে 25-এর মধ্যে হবে। কবিতা চৌহানের বয়সও 22 ছিল। ডিএনএ স্যাম্পলিং করতে গিয়ে খুব প্রবলেম হয়েছিল ইন্সপেক্টর, কারণ বডিটা প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল। আরগোর দিয়ে কিছু জানা যাবে? হ্যাঁ, ল্যাবে স্কারলেট ম্যাপিং করা যেতে পারে। আমরা খুলিটা নিজেদের কাছে রাখছি। আরো কিছু ডিটেলস আপনি দিতে পারবেন ডক্টর? জ্বলে যাওয়া বডিটার বুকে ছুরি, চপার বা তলোয়ারের মতো ধারালো জিনিসের চিহ্ন পাওয়া গেছে। আর এমন চিহ্ন পেটেও। আর কিছু? হ্যাঁ, আর একটা কথা যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কি? বডির পেটে 3-4 মাসের বাচ্চা ছিল। এই মহিলা প্রেগনেন্ট ছিলেন। বডিতে একটা জিনিসও নেই আইডেন্টিফিকেশনের জন্য। এ তো অন্য কেউ হবে। এ কবিতা নয়। আমরা এই বডিতে এমন কিচ্ছু পাইনি যা থেকে লাশটাকে শনাক্ত করা যায়। গোটা এলাকা খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। তাহলে বুঝবো কি করে যে এটাই কবিতা? একটা ব্যাপার আছে, এই মহিলা গর্ভবতী ছিল। না, এ আমাদের কবিতা হতে পারে না। বাচ্চা হবে এটা আমাকে নিশ্চয়ই জানাতো। গোপাল তোমাকে কিছু বলেছিল? না, আমাকে কখনো তো কিছুই বলেনি, আর মাকেও কিচ্ছু বলেনি। এটা কবিতাই। দামোদর মেশো, কি করে বলছো তুমি এটা কবিতা? এটা কবিতা নয়। পার্বতী, ওই দিন এই রঙের শাড়ি পরেছিল কবিতা, তাই না? না, এটা আমার কবিতা নয়। এটা হতে পারে না। আমার কবিতা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি মানবো না যে এটা আমার কবিতা। রিপোর্টটা এক্স্যাক্টলি কবে পাবো? কম করে 1 সপ্তাহ সময় লাগবে স্যার। ভিকটিমে আমাদের একটা ক্লিয়ার ফটো চাই। তারপর আমাদের কবিতা চৌহানের ছবি ওই মুখের সাথে সুপার ইম্পোজ করতে হবে, তারপর ম্যাচ করব। ফটোগ্রাফ আপনি পেয়ে যাবেন। ওকে। গোপালের থেকে কবিতার একটা ক্লিয়ার ফটোগ্রাফ নিয়ে এসো তো। স্যার। এ হলো আমার মেয়ে কবিতা। খুব মিষ্টি তো তুমি। লজেন্স খাবে? আরে বাহ, দেরিতে হলেও বুদ্ধিটা খুললো। তাহলে ভালো করেছো সারেন্ডার করে। সুভাষ বাঘ মারে, না হলে তোমার সর্বনাশ করে দিতাম। নিয়ে চলো একে। এই কেসে আপাতত 2 জন অভিযুক্ত ছিল, মুরলী সাওয়ান্ত আর সুভাষ বাগমারে। আর তারা দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ এটাই ছিল যে কবিতাকে মুরলীর 25,000 টাকা দেওয়ার ছিল, যা সে দিচ্ছিল না। কিন্তু 2 বন্ধু মিলে কি সত্যিই কবিতাকে খুন করে ফেলেছিল মাত্র 25,000-এর জন্য? অন্যদিকে পুলিশের সামনে ছিল একটা পুরোপুরি পুড়ে যাওয়া লাশ। এই লাশটা কি সত্যিই কবিতা চৌহানের ছিল?
অভিযুক্তকে কড়া জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও তারা একই কথা বলে গেল যে তারা এই অপরাধে জড়িত নয়। আর অন্যদিকে গোপাল চৌহান তার স্ত্রী সম্পর্কে জানার জন্য খুবই অস্থির হয়ে উঠেছিল। হ্যাঁ মুকেশ, কোনো খবর? আমরা সুপার ইম্পোজিশন করে দিয়েছি। কবিতার ফটোগ্রাফ আর ওই স্কারলেট ডাইমেনশন একদম মিলে গেছে। সো ইট ইজ কবিতা চৌহান, ইন্সপেক্টর। কোনো সন্দেহ নেই। আমি বারবার এই কথা বলছিলাম, ও যেন কবিতা না হয়, ও যেন কবিতা না হয়। আমার তো প্রথম থেকে মনে হচ্ছিল যে ওটা কবিতাই। একদিক থেকে আমারও এটা মনে হচ্ছিল, এই মুরলি নিশ্চয়ই কিছু না কিছু করবে। হ্যাঁ সাহেব, আমরাই করেছি। আমরাই মেরে ফেলেছি ওকে। প্রথমে আমরা ওকে ছুরি দিয়ে মারি, তারপর লাশটাকে এমন ভাবে জ্বালাই যাতে কেউ ওকে চিনতে না পারে। প্রত্যেকটা লাশ শনাক্ত হয়েও যায় আর প্রতিটা খুনি সাজাও পায়। আমরা খুব বড় ভুল করে ফেলেছি স্যার, আমাদের ক্ষমা করে দিন। তুই কি করে জানতে পারলি যে ওর মাসির বাড়ি থেকে ফিরছিল? স্যার, আমি ফোন করেছিলাম ওকে। বলো মুরলিদা। হ্যাঁ কবিতা, আমি এই টাকার ঝামেলাটা মেটাতে চাই। আমি তোমার টাকাটা তোমায় দিতে চাই। এটা তো ভালো কথা। আমি কালকেই আসছি টাকা নিতে। না না, কাল না, আজই এসে নিয়ে নাও না। আজকে আমি বাইরে আছি, উত্তমনগর থেকে বাড়ি যাচ্ছি। পার্বতী মাসির কাছে এসেছিলাম। হ্যাঁ, তো আমি তোমার সঙ্গে মাঝ রাস্তায় দেখা করছি। দেখো, তোমার টাকা নিয়ে গল্প শেষ করো। ঠিক আছে মুরলিদা, করুলি নাকাতে যখন বাস দাঁড়াবে আমি বাস থেকে নেমে পড়বো, ওখানেই দেখা করছি। তাহলে তাড়াতাড়ি আসবে প্লিজ, আমার দেরি হয়ে যাবে। না না, দেরি হবে না, তুমি ওখানেই থাকো, আমি করলিনাকা পৌঁছাচ্ছি। করলিনাকার পাশ থেকে আমরা একটা পোড়া লাশ পেয়েছি। হ্যালো, কি কি বলছেন? এক সেকেন্ড, কি এটা কি বলছেন স্যার আপনি? তোমার স্ত্রী কবিতা যখন পার্বতী দেবীর বাড়ি উত্তমনগর থেকে ফিরছিল, তখন মুরলী আর ওর বন্ধু সুভাষ মিলে কবিতাকে মার্ডার করে ফেলে। মানে ওরা দুজন আপনাকে এরকম বললো? হ্যাঁ, ওরা দুজন ওদের অপরাধ স্বীকার করে নিয়েছে। এরকম কেন করলে তুমি? ওই মেয়েটা এমন কিছু বিরক্ত করছিল না আমাদের। তুমি একবারও ভেবেছিলে আমাদের কি হবে, বাচ্চাদের কি হবে? আমরা কাউকে মারিনি। বাচ্চাদের দিব্যি দিয়ে বলছে আমরা কোনো খুন করি। কিন্তু পুলিশ বলছে যে তোমরা তোমাদের দোষ স্বীকার করেছো। আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। জানোয়ারের মতন মারে আমাদের। আমরা ভেবেছি দোষ স্বীকার করে নিলে আমাদের অন্তত ফাঁসির সাজা হবে, এইভাবে রোজ রোজ মার খেতে হবে না। সুভাষ, আর সহ্য হচ্ছে না ভাই, অনেক মার খেয়েছি। সারেন্ডার করে দেওয়ার পরেও এই শাস্তি পেতে হচ্ছে। যদি আমরা কোথাও পালিয়ে যেতাম তাহলে কি শাস্তি পেতে হতো? লাশটা পাওয়া গেছে, সবাই জানে যে মার্ডার হয়েছে, আর আমরা দুজনেই দোষী। ওরা আমাদের আরো মারবে, সব কটা হাড়গোড় ভেঙে দেবে আমাদের। আত্মরা হয়ে আমরা স্বীকার করেই নেব। এজন্য আমরা ভাবলাম দোষ না করলেও দোষটা স্বীকার করেই নি। কিন্তু কেন? এবার এরা বলবে যে তোমরাই খুনি, তোমরাই শাস্তিটা পাবে। আর তোমরা তো কিচ্ছু করোনি।
তবু তোমাদেরই শাস্তি হবে। কিন্তু একবার তো ভাবতে পারতে যে আমার কি হবে। এই দুই অভিযুক্ত পুলিশকে জানায় যে তারা প্রথমে কবিতাকে খুন করেছে আর তারপর লাশ পুড়িয়ে ফেলে, কিন্তু এখন তারা তাদের স্ত্রীদের সামনে অন্য কথা বলছিল। আসল সত্যিটা কি? সত্যিই কি এরা দুজন পুলিশের মারে ভয় পেয়ে এই খুনের অভিযোগ নিজেদের কাঁধে তুলে নিয়েছিল, নাকি এরা দুজন কোনো গেম খেলছিল? যদি হ্যাঁ হয় তাহলে কি ছিল সেই গেম, আর কে ছিল সেই গেমের খেলোয়াড়, আর কেনই বা ছিল? অন্য কেউ কি এই দুই অভিযুক্তের কাঁধে বন্দুক রেখে নিজের লক্ষ্যে গুলি চালিয়েছিল? সে কে ছিল যে জানতো যে সেই সন্ধ্যায় কবিতা নিজের মাসির বাড়ি থেকে ফিরছে? যদি মুরলি আর সুভাষী সেই খুনি হয় তাহলে তারা এটা কেন বলেছিল যে তারা ভয় পেয়ে এই অপরাধ স্বীকার করে নিয়েছে? মুরলি ছাড়া আর কে ছিল যার কবিতার মৃত্যুতে লাভ হতে পারত? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শাস্তি একজন পাবে, কিন্তু শিক্ষা পুরো দেশ পাবে। জয় হিন্দ।